ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ৩৩। ফারহাদ উন্মাদ হয়ে গাড়ি চালাচ্ছে। মনের মধ্যে তীব্র যন্ত্রণার আভাস পাচ্ছে সে। চোখের সামনে আঁধার নেমে আসছে, গলা শুকিয়ে আসছে বারবার। এ কোনো অন্ধকার কুয়াতে পড়ল ফারহাদ। নিজের ওপর রাগ হচ্ছে, ভীষণ রকম ক্রুদ্ধ সে। সবকিছু ভেঙে চুরমার করে দিতে মন চাইছে। বাড়ি থেকে বেরোনোর আগে ফারহাদ ওই দুইটা গার্ডের কাছে যায়, যে দুটো গার্ড আসিলকে অনুসরণ করছিল। ফারহাদ তাদের বন্দুক কেড়ে তাদেরই কপাল বরাবর তাক করে দাঁতে দাঁত পিষে বলল, তোদের কিসের জন্য পাঠিয়েছিলাম? অ্যাঞ্জেলের পেছনে। গার্ডদের অবস্থা টাইট, তাদের জিম করা মোটাসোটা বডি থরথর করে কাঁপছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, স্যার স্যার বিশ্বাস করুন, যতক্ষণ না ম্যাম নিজের বাড়ির মেন গেটের ভেতরে প্রবেশ করেছে ততক্ষণ আমাদের নজর ম্যামের ওপর থেকে সরেনি। ফারহাদের কপালের রগ ফুলে উঠেছে, রাগের বশে গার্ড দুটোর মধ্যে একজনের হাতের বাহুতে শ্যুট করে আর একজনের থাইয়ের দিকে গুলি করে। ফারহাদ গার্ড দুটির মাথায় হাত বুলিয়ে চোয়াল শক্ত করে বলল, তোদের দোষ দিতে পারছি না, আর না নিজের রাগ কন্ট্রোল করতে পারছি। তোদের আরও ভালোভাবে অ্যাঞ্জেলকে দেখে রাখার দরকার ছিল। অন্য গার্ডের দিকে তাকিয়ে বলল, এদের হাসপাতালে চেক আপ করিয়ে নিয়ে এসো। ওকে স্যার। ফারহাদ গাড়ি ব্রেক করলো। আসিলদের বাড়ির সামনে আয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ফারহাদের গাড়ি হতে বেরিয়ে আসতেই আয়ান তেড়ে যায় তার দিকে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক হাত দিয়ে ফারহাদের কলার চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হোয়ার ইজ মাই সিস্টার ফারহাদ? আমার জান কোথায়? ওর যদি কিছু হয় আমি তোমাকে শেষ করে দেব ফারহাদ, শেষ করে দেব। শেষের কথাটি আয়ান চিৎকার করে বলে সরে আসে ফারহাদের সামনে থেকে। ফারহাদ শান্ত চোখে তাকিয়ে আছে আয়নের দিকে। সে হয়তো উপলব্ধি করতে পারছে আয়নের অবস্থাটা। আসিলের জায়গায় ফারিয়া হলে হয়তো ফারহাদের অবস্থাটাও এরকমই হতো। ফারহাদ আয়ানের দিকে এগিয়ে যায়, অপরাধী কণ্ঠে বলে, আয়ান, আমি জানি আপন মানুষদের হারানো কতটা ভয়ঙ্কর। আমি আর ওই ভয়ঙ্কর অনুভূতির সম্মুখীন হতে চাই না। ফারহাদের অসহায়ত্ব প্রবণ কণ্ঠ শুনে আয়ান কিছুটা হলেও ক্ষান্ত হয়। জোরে নিঃশ্বাস ফেলে বলে, আমি আয়েশাকেও ফোন করে জিজ্ঞেস করেছি আসিল ওখানে আছে কি না। আছে? উৎফুল্ল গলায়। না নেই, আমার ভীষণ চিন্তা হচ্ছে ফারহাদ। আশাহত হলো ফারহাদ। মেঘাচ্ছন্ন আকাশের মধ্য থেকে উকি দেওয়া সেই সূর্যরশ্মি আবার ঢেকে গেল কালো মেঘে। কেউ যেন ভারী পাথর চাপিয়ে দিয়েছে ফারহাদের বুকের ওপর। কপাল চাপড়াতে মন চাইছে তার। দুই হাত ঘাড়ের পেছনে রেখে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালায় ফারহাদ। পর মুহূর্তে কিছু একটা ভেবে ফারহাদ ফট করে পকেট থেকে ফোন বের করে। নামমাত্র হাসি রেখা দেখা যায় ফারহাদের ঠোঁটের কোণে। চলে যাওয়া আশা আবার ফিরে আসে। দেরি না করে দ্রুত গতিতে গাড়িতে উঠে বসলো। আয়ানের উদ্দেশ্যে বলল, আয়ান, আমাদের এক্ষুনি বেরোতে হবে। শহর থেকে অনেক দূরে এক দোতলা পুরনো মানবহীন বাড়ির এক রুমে রাখা লোহার বিছানার সাথে বাঁধা অচেতন অবস্থায় শুয়ে আছে আসিল। তার হাত দুটো বিছানার দুই পাশে বাঁধা, ঠোঁটের ওপর টেপ মারা। বিছানার সামনের চেয়ারের উপর বসে আছে এক যুবক। একবার ফোন দেখছে তো একবার মাথা উঁচু করে আসিলের দিকে তাকাচ্ছে। হয়তো আসিলের সজাগ হওয়ার অপেক্ষা করছে। এরই মাঝে আসিল ভ্রুকুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকালো। ভারী মাথা নিয়ে ওঠার চেষ্টা করলে আবার শুয়ে পড়ে। এদিক সেদিক তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে, কিন্তু যখন নিজের পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার দিতে যাবে তখন বুঝতে পারল তার মুখে টেপ মারা। আসিলকে সজাগ হতে দেখতেই যুবকটা শয়তানি হাসি দেয়। ফোনের চলমান অশ্লীল ভিডিও অফ করে উঠে দাঁড়ালো। ছোট ছোট পা ফেলে আসিলের সামনে দাঁড়ায়। আসিল সামনের মানুষটাকে দেখার সাথে সাথেই ভ্রু কুঁচকে ফেলে, জোরে নিঃশ্বাস নিয়ে মুখ থেকে আওয়াজ বের করতে থাকে। আসিলের এই অবস্থা দেখে যুবকটা বেশ মজা পায়। বাঁকা হাসি দিয়ে আসিলের মুখের সামনে ঝুঁকে পড়ে। জন্ম জন্মান্তর রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এবার কোথায় পালাবে জানেমান? গত এক সপ্তাহের হিসাব আজ মেটাবো। মনে আছে আমি কথা বলতে আসলেই তুমি কেমন কুকুরের মতো ব্যবহার করতে আমার সঙ্গে? কিন্তু আমিও যে নাছোড়বান্দা, ভেবেছিলাম তোমার সাথে বন্ধুত্ব পাতাবো, কিছুদিন ঘুরে বেরিয়ে তারপর তোমার বিছানায় আনবো। কিন্তু তুমি তো তা আর কোথায় হতে দিলে, তাই উপায় না পেয়েই তোমাকে এইভাবে কিডন্যাপ করে আনতে হলো। আসিল ঘৃণিত চোখে তাকিয়ে আছে সেই যুবকটির দিকে। মন চাইছে ছেলেটার গোষ্ঠী উদ্ধার করে দিতে। মুখে টেপ মারা বিধায় আসিল করছে। ছেলেটা একটু কষ্ট পাওয়ার ভান করে বলল, ইস, কষ্ট হচ্ছে বুঝি? কথা বলতে পারছো না, তাই না? দাঁড়াও, আমি এখনই টেপ খুলে দিচ্ছি। ছেলেটি টেপ খুলে দিতে আসিল তেড়ে গলায় বলল, আপনি? আপনার মতো অসভ্য মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। জঘন্য লোক, কুকুরের মতো আমার পিছনে ঘুরে আমার কাছ থেকে পাত্তা না পেয়ে এখন আমাকে তুলে এনেছেন।
এনেছি। এখন ভাদ্র মাসের কুকুরদের খেলা আমি তোমার সাথে খেলবো বেবি। আসিল চোখ বন্ধ করে ফট করে নাক মুখ ফুলে উঠছে তার। ভয় হচ্ছে, ভীষণ রকম ভয় হচ্ছে। একটা মেয়ের জন্য তার ইজ্জত সতীত্বই সবটুকু। কান্না করতে মন চাইছে তাও চিৎকার করে। আসিল নিজের বাড়ির মেন গেটের ভেতর প্রবেশ করতেছিল, কিন্তু বাড়ির মেন ডোরের লক খোলার আগেই কেউ তার মুখ চেপে ধরে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও মিনিট সেকেন্ড পাঁচেক পর সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন জ্ঞান ফিরল, তো তখন নিজেকে এই অবস্থায় আবিষ্কার করবে তা আসিলের ভাবনার বাইরে ছিল। আপনি এত নোংরা! ছি! আপ! এবার যুবকটি আসিলের মুখ চেপে ধরে আসিলের কানের কাছে মুখ নামিয়ে বলল, চুপ! অনেক অনেক ভাষণ দিয়েছ। আর আমি কতটা নোংরা তা তোমার ভাবনার বাইরে। এই জিসান 3টে রেপ করে পালিয়ে এসেছে, আর এখন হবে আমার 4 নাম্বার রেপ। বলেই জোরে হেসে উঠল জিসান। আঁতকে উঠল আসিল, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। এত অসহায় সে জীবনে কোনোদিন ফিল করেনি। ভয়ে শরীর শিউরে উঠছে, নড়াচড়া করছে, নিজেকে ছাড়াতে চেষ্টা করছে আসিল, কিন্তু ব্যর্থ হচ্ছে। হাত দুটো যে বাঁধা তার। ফারহাদ, আয়ান সবার মুখশ্রী ভেসে উঠছে আসিলের চোখের সামনে। কেন যে রাগের বশে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে, সেই কথা ভেবেই আসিলের রাগ হচ্ছে নিজের ওপর। আরে এত লাফাচ্ছ কেন? যতই নড়াচড়া করো না কেন নিজেকে ছাড়াতে পারবে না তুমি, তাই নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো। কারণ এরপর তোমার সাথে যা হবে সেখানে তুমি না নড়তে পারবে না চড়তে। আমি চিৎকার করব। আসিলের কথায় জিসান জোরে হেসে উঠল, যেন আসিল কোনো জোকস বলেছে। হা হা হা! চিৎকার করবে করো, এখানে তোমার চিৎকার শোনার মতো কেউ নেই। আসিল আবার জোরে কেঁদে ফেলে। না, আর পারল না নিজের অসহায়ত্ব লুকিয়ে রাখতে। আসিলের কান্নায় জিসানের কোনো ফারাক পড়ল না। সে তো লালসার চোখে তাকিয়ে আছে আসিলের দিকে। আসিলের শরীরের কোনো অংশ কিভাবে ভোগ করবে সেটাই ভাবছে সে এখন। আসিলের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত ভয় কেঁপে উঠছে। আসিল এবার ফুপানো কণ্ঠে বলল, জিসান আমায় যেতে দিন প্লিজ। এ বাবা! এতক্ষণের বাঘিনী বিড়াল ছানা হয়েছে কেন? আই এম সো সরি সরি বেবি। তোমার এই ইচ্ছা যে আর পূরণ হচ্ছে না। জিসান উঠে দাঁড়ায়। তার এতক্ষণে বসে থাকা চেয়ারের ওপরে জিসান নিজের ফোন সেট করলো। মানে সে এখন আসিলের সাথে যা কিছু করবে তা সব ফোনবন্দি হবে, আর সেটা সে পরে দেখে নিজের পুরুষত্ব তাজা করবে। ফোন সেট করে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করলো জিসান। এদিকে আসিলের অবস্থা কাহিল, কি করবে কিছুই বুঝতে পারছে না। দিশেহারা হয়ে আসিল লাফালাফি করছে, কিন্তু তা সে সব বৃথা। তাহলে কি নিজের সর্বনাশ নিজের চোখ দিয়ে দেখবে আসিল? জিসান এবার আসিলের বুক থেকে টান মারে তার ওড়না। আঁতকে ওঠে আসিল, চিৎকার করে কেঁদে বলল, জিসান আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ। আমায় ছেড়ে দাও জিসান। আমি কাউকে কিছু বলবো না, শুধু আমায় ছেড়ে দাও। জিসান প্লিজ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছেড়ে দাও। জিসান যেন এক ঘোরের মধ্যে চলে গেছে, নিষিদ্ধ ঘোর। আসিলের কথা সে পুরোপুরি উপেক্ষা করে আরও বেশি এগিয়ে যায় আসিলের দিকে। শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে, লালসায় সে পাগল প্রায়। আসিলের দুই পাশে হাত রেখে আসিলের গলার দিকে অগ্রসর হতেই আসিল তার চোখ বন্ধ করে নেয়। তার সতীত্ব হরণ হচ্ছে, আর সে একদম অসহায়। মনে প্রাণে সৃষ্টিকর্তাকে ডাকছে। পা দিয়ে জিসানকে ঠেলার চেষ্টায় সে বিফল। যতই হোক, একজন বলিষ্ঠ পুরুষের সঙ্গে কিছুতেই পেরে ওঠা সম্ভব নয়। আর যদি সম্ভব হতো তাহলে আমার এই রেপ নামক শব্দ কখনোই শুনতাম না। ফারহাদের চেহারা আসিলের নয়ন যুগলের সামনে ভেসে উঠছে। আসিল! এক গগনবিদারী চিৎকার। আসিলের শ্রবণে নিজের নাম আসতেই সে ফট করে চোখ মেলে তাকালো দরজার দিকে। মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে, ফারহাদ। আসিলের যেন জানে জান এলো। শুকিয়ে যাওয়া জলাশয়ে হঠাৎ করে বৃষ্টির আগমন হলো। ফারহাদ আর আয়ান দাঁড়িয়ে আছে দরজার সামনে, দুইজনের হাতেই গান। ফারহাদ আসিলের দিকে তাকিয়ে আছে। আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তার অ্যাঞ্জেলকে এই অবস্থায়ও দেখতে হবে তা কোনোদিন স্বপ্নেও ভাবেনি ফারহাদ। খয়েরি চোখের সাদা অংশ লাল রং ধারণ করেছে, সাথে জন্মেছে হালকা নোনা পানি। এদিকে জিসান ফারহাদ আর আয়ানকে দেখা মাত্র আসিলের দিক থেকে সরে আসে। তার জুতোর সাথে সেট করা বন্দুক বের করেই শ্যুট করে ফারহাদের দিকে। 6 দিন পর। সময় ভীষণ স্বার্থপর, কারো জন্যই সে কখনোই থেমে থাকে না। সেদিনের পর কেটে গেছে 6 দিন। 2 দিন হচ্ছে আসিল নার্সিংহোমে থেকে রিলিজ পেয়ে বাড়ি ফিরেছে। এই 6 দিনের মধ্যে একদিনও আসিল কারোর সাথে কথা বলেনি। নিজেকে রুমের মধ্যে আটকে রেখেছে। খাওয়া দাওয়া করে না বললেই চলে। জোরপূর্বক খাওয়ালেও তার গলা থেকে
অন্ন পেটে যায় আর না হলে না খেয়ে থাকে। এদিকে ফারাদ আসিল নামক আগুনে পুরো সারকার হয়ে যাচ্ছে। আসিল যতদিন নার্সিংহোমে ভর্তি ছিল ফারাদ দিনরাত এক করে দূর থেকে আসিলের সেবা করেছে। আসিল যখন বেঘরে ঘুমাতো তখন ঘন্টার পর ঘন্টা আসিলের পাশে বসে তাকে দেখতো। আসিল জাগ্রত হতেই ফারাদ সরে যেত। দুইবার ফারাদ আসিলের সাথে কথা বলতে আসলেও আসিল তাকে পুরোপুরি এড়িয়ে যায়। সেই রাতে সোফিয়ার বলা এক একটা কথা যেন আসিলের কানে বাজে প্রতিটা মুহূর্তে। ফারাদ কষ্ট অনুভব করে আসিলের এরকম ব্যবহারে, কিন্তু তা মুখে প্রকাশ করে না, বরং মাথা পেতে নেয় আসিলের রাগ অভিমান সব। থেমে নেই ফারাদ, নিজের সবটুকু দিয়ে আসিলকে আগলে রাখার চেষ্টা করছে। তখন সন্ধ্যা 7:30। আয়েশা দরজা ঠেলে আয়নের রুমে প্রবেশ করে। দেখে আয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দূর আকাশের দিকে তার দৃষ্টি সীমাবদ্ধ। আয়েশা আয়নের গা ঘেঁষে দাঁড়ায়। আয়েশাকে পাশে দাঁড়াতে দেখে আয়ন তাকে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। আয়েশার গালে চুমু দিয়ে কাঁধে থুতনি রাখে। কিছুক্ষণ নীরব থেকে আয়ন জিজ্ঞাসা করে, বনু খেয়েছে কিছু? খেতে চাইছিল না, জোর করে খাইয়েছি, এখন শুয়ে আছে। বললাম ড্রয়িং রুমে আসতে, সবাই মিলে গল্প করব, কিন্তু বনু না করে দিল। আয়ন এবার আয়েশার ঘাড়ে মুখ গুজে দেয়। কেঁপে ওঠে আয়েশা। আজকাল আয়ন তার অনেক কাছে চলে আসে, একদম কাছে, যেমনটা এখন আছে। আয়েশা ঠিক নিতে পারে না আয়নের এরকম স্পর্শ। কেমন উন্মাদ লাগে নিজেকে। পৌষ মাসের ঠান্ডার ন্যায় শরীর শিউরে ওঠে, কেঁপে ওঠে বারবার। এরই মধ্যে আয়নের ভারী কণ্ঠ শোনা যায়। আয়ন একই রকম থেকে বলে, আয়েশা বিশ্বাস করো, আমি এখনো কেঁপে উঠি ওই কথা ভেবে। যদি আমরা তখন ঠিক সময় গিয়ে না পৌঁছাতাম, তাহলে কি হতো আমার জানের সাথে? আয়েশা এবার ঘুরে দাঁড়ায় আয়নের মুখোমুখি। আয়নের দুই গাল ধরে বলল, কেন ওই নিকৃষ্ট দিনের কথা চিন্তা করেন? বাদ দিন না। বনুকে নিয়ে চিন্তা হচ্ছে ভীষণ। সব ঠিক হয়ে যাবে, আপনি প্লিজ বেশি টেনশন করবেন না। আমরা সবাই তো আছি এখানে আসিলের সাথে। খারাপ সময় ভুলতে তো সময় লাগে, তাই না? হুম। আয়েশা আয়নের ব্যান্ডেজ করা বাহুতে হাত স্লাইড করে বলে, আর ব্যথা আছে? না। মেডিসিন খেয়েছেন? আয়ন উত্তর দিল না। আয়েশার কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আয়েশা বেকুব বনে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার প্রিয়জনের দিকে। আয়ন আয়েশার চোখে চোখ রেখে ম্লান স্বরে বলল, ভীষণ ক্লান্ত আমি, তোমার কাছ থেকে এনার্জি চাই, দিবে? আয়েশার শরীর কেঁপে উঠল। কি করবে না বলবে ভেবে পেল না, কিন্তু আয়নকে প্রত্যাখ্যান করারও সাহস নেই যে তার মধ্যে। আয়েশা লাজুক ভাব নিয়ে মাথা নাড়ায়। সম্মতি পেয়ে আয়ন নিজের ভালোবাসা প্রকাশ করে। আয়েশার শির দ্বারা বেয়ে উপরে উঠে যায় এক শীতল হাওয়া। জোরে নিঃশ্বাস নিয়ে দুই হাত আয়নের বুকের আর কোমরের টি শার্ট খামচে ধরে। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই আয়নের কাছ থেকে দূরে সরে এসে আয়েশা মাথা নিচু করে বলে, আর না, একটু ধৈর্য ধরুন মিস্টার অফিসার। কথাটি বলে আয়েশা দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আয়নের মাথা চুলকে মুচকি হাসে। প্রায় 6 দিন পর আয়নের ঠোঁটে হাসি দেখা গেল। বোনের চিন্তায় সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। আয়েশা দরজার ফাঁক থেকে আয়নের হাসি দেখে সেও লাজুক মুচকি হাসে। সে আয়নের মুখে অনেকদিন পর হাসি দেখছে। লোকটা ভালো থাকলেই তো সে ভালো থাকবে। রাত প্রায় 9টা। আসিল ফ্রেশ হয়ে সবেমাত্র ওয়াশরুম থেকে রুমে এসেছে। পরনে তার লং টি শার্ট আর প্লাজো। টাওয়াল দিয়ে মুখের পানি পরিষ্কার করছে সে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে না তাকিয়ে বলে, আসো, আমি খাবো না, জোর করবা না প্লিজ। জোর করার অনুমতি কি আমার আছে? আসিল তড়িৎ গতিতে দরজার দিকে তাকায়। এই কয়দিন আসিল যে কোনো পুরুষের আওয়াজ শুনছে, তো সেই ভয়ে আঁতকে উঠছে, ঘাবড়ে যাচ্ছে, ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আয়ান, রিজওয়ান বা ফারাদ, সে যেই হোক না কেন, আসিলের এরকম আচরণ দেখে তারা তিনজনই ব্যর্থ হয়। বিষণ্ণতায় ছেয়ে যায় তাদের মন। আসিলের এরকম অবস্থা কেউই মানতে পারছে না। নানু তো আসিলকে দেখলেই কান্নায় ভেঙে পড়ছে। ফারিয়া তার চেষ্টায় লিপ্ত আসিলকে খুশি রাখার। আসিল ফারহাদকে দেখা মাত্র নিজেকে গুটিয়ে নিয়ে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ায়। ফারহাদ হাত মুঠো করে ধরে। আসিলের এরকম আচরণে আর সহ্য করতে পারছে না। কত কষ্ট করে আসিলের সামনে এসে সে দাঁড়িয়েছে, সেটা শুধু ফারহাদই জানে। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিটা মুহূর্তে। আসিল একমনে তাকিয়ে আছে ফারহাদের দিকে। কতদিন পর ফারহাদকে এরকম সামনাসামনি দেখছে। ভালোবাসা হয়তো এরকমই হয়। ভালোবাসার মানুষের হাজারটা ভুলও যেন ঠিক মনে হয়। অবাধ্য পানি নয়ন হতে খসে পড়তেই আসিল আবেগ থেকে বেরিয়ে আসে। ফারাদ এগিয়ে এসে আসিলের সামনাসামনি দাঁড়ায়। হাত উঁচিয়ে আসিলকে কাছে টানতে যাবে,
কি তার আগেই হাত থেমে যায়। পা থেকে মাথা পর্যন্ত আসিলকে ভালোভাবে দেখছে ফারাদ। এ যেন এক তৃষ্ণা যা আজীবনেও মিটবে না ফারাদের। শান্ত গলায় ফারাদ বলে, কথা বলবে না আমার সাথে অ্যাঞ্জেল? আসিল আস্তে করে চোখ তুলে তাকায়। না, সে কিছুতেই সেই রাতের সোফিয়ার কথাগুলো ভুলে যেতে পারে না। আসিল ফারাদের দিকে না তাকিয়েই বলল, ধন্যবাদ ওই দিন রাতে আমার সতীত্ব হরণের হাত থেকে আমায় বাঁচানোর জন্য। ফারাদ আসিলের কথা শুনে কেঁপে ওঠে। মেয়েটার এত কঠিন আচরণ ফারাদকে অবাক করছে। ফারাদ এবার আসিলের হাত ধরে সাহস করে ধীর গলায় বলে, এখনো রেগে আছো আমার উপর? অভিমান করে আছো? রাগ অভিমান ওইসব তো মানুষ নিজের মানুষের ওপর করে। তাচ্ছিল সুরে ফারাদ ঠোঁট কামড়িয়ে চোখ বন্ধ করে। বুকে কেমন চিনচিনে ব্যথা করছে তার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, একবারও কি আমাকে সব কিছু এক্সপ্লেন করার সুযোগ দেবে না? কিসের এক্সপ্লেনেশন? যেটা আমি নিজের কানে শুনেছি তার এক্সপ্লেনেশন? তাচ্ছিলে হেসে বলে, আপনি কোনো স্বীকার করছেন না যে সেই মেয়েটার সাথে আপনার সম্পর্ক আছে। আসিল চিৎকার করে। আসিল কেঁপে উঠল। ফারাদের চিৎকার শুনে ফুঁপিয়ে উঠল। আরও গুটিয়ে নিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে নিল নিজেকে। নতজানু হয়ে নিজের টি শার্ট আঁকড়ে ধরল। আসিলের ফুঁপানোর শব্দে ফারাদ বাস্তবে ফেরে। বাধ্যকম হলো সে একজন আসিলের ওপরে কিরূপ চিৎকার করল। এদিক সেদিক তাকে নিজেকে শান্ত করে সামনে এসে পড়া চুলগুলো আঙুল দ্বারা পিছনে ঠেলে দিয়ে আসিলের মুখমণ্ডল ধরে নম্র গলায় আশ্বাস দিয়ে পাগলের ন্যায় বলে, সরি সরি অ্যাঞ্জেল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। আমাকে একটু বোঝার চেষ্টা করো অ্যাঞ্জেল, তুমি যেমনটা ভাবছো ওরকম কিছুই নয়। আসিল ঝাড়া দিয়ে ফারাদের হাত সরিয়ে নিয়ে সরে দাঁড়ালো। ধরা গলায় বলল, ছোবেন না আপনি আমায়, এমনিতেও আমি অপবিত্র। জোরে কান্না করে দিয়ে আসিলের কথাটা যেন ফারাদের বুকে তীরের মতো এসে গিতল। হ্যাঁ, আসিল ফারাদের থেকে নিজেকে দূরে রাখার দ্বিতীয় কারণ হলো এই অপবিত্রতা। তার মন মস্তিষ্ক তাকে বারবার চিৎকার করে বলছে যে আসলে তুই অপবিত্র। ফারাদ আবারও আসিলের কাছে গিয়ে দুই বাহু ধরে নিজের সামনে নিয়ে এলো। দাঁতে দাঁত পিষে বলল, এই বাজে শব্দ দ্বিতীয়বার তোমার মুখে শুনলে মেরে ফেলবো। তো ফেলেন মেরে। আসিল ফারাদের কোমর থেকে গান বের করে নিজের মাথায় বসায়। ফারাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আসিলের মুড সুইং দেখে ফারাদ হতভম্ব। কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না ফারাদ। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। আসিলকে থামানোর চেষ্টা করে বলল, অ্যাঞ্জেল, হোয়াট আর ইউ ডুইং? স্টপ দিস ননসেন্স। গানটা আমায় দাও অ্যাঞ্জেল। আসিল এবার বিলাপ করে বলতে থাকে, কেন ফারহাদ, আমার সাথে এরকম কেন? আমি তো কারোর কোনো দিন কোনো ক্ষতি করিনি। তাহলে আমার সাথে এরকম কেন? আমি তো এরকম কিছু চাইনি। সবার মতো একটা সুন্দর জীবন চেয়েছি। এটা কি আমার অপরাধ? আমার ভুল কোথায় ফারহাদ? আমি আপনাকে ভালোবেসেছি, এটা কি আমার ভুল? জোর করে ভয় দেখিয়ে বিয়ে করলেন আমায়। প্রতিটা মুহূর্তে আপনার দেওয়া কষ্ট, অবহেলা, উপেক্ষা সব সহ্য করেও আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম একটা সুন্দর জীবন শুরু করব নতুন করে। আর আপনি কি না? আমি যদি জানতাম ভালোবাসা এরকম কষ্ট দেয় তো আমি এই মারাত্মক ভুল কোনোদিন করতাম না। কেন করলেন ফারাদ এরকম আমার সাথে? কোন জন্মের শত্রুতা বের করলেন আমার ওপর? বিশ্বাস করেন আমি আর নিতে পারছি না। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। এরকম গুমড়ে মরার চেয়ে ভালো আমি পুরোপুরি শেষ হয়ে যাই। আসিল টিগারে চাপ দেওয়ার আগেই ফারাদ আসিলের হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। এরই মধ্যে আসিলের শরীর নেতিয়ে পড়ে ফারাদের বুকে। ফারাদ ত্রাল সামলাতে না পেরে পিছিয়ে গিয়ে মেঝেতে বসে পড়ে। আসিলকে কোলের কাছে নিয়ে গালে হালকা চাপড় দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, আসিল চোখ খোলো, কি হয়েছে তোমার আসিল? ফারহাদ নিভু নিভু চোখে ও কণ্ঠে, হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেল বলো, কিছু বলবে? ডিভোর্স। আর কিছু বলার আগে আসিল সেন্সলেস হয়ে গেল। আর ফারহাদ সে তো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার অ্যাঞ্জেলের পানে। তাহলে কি আসিল কি মুক্তি চাইছে?